স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। অনেক ধন্যবাদ এবং স্বাগত, আমাদেরকে সময় দিয়েছেন। এবং একই সাথে আছেন আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভাইয়া, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ, সময় দিয়েছেন আমাদেরকে। অনলাইনে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়ে যাবেন, আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে পাবো। জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, তিনিও হয়তো যুক্ত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। দর্শক, আমরা আলোচনা তখন শুরু করে ফেলবো। শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে শুরু করি। প্রথমত যে দুটি নির্বাচন হয়ে গেল, কিছুক্ষণ আগে ফলাফল হলো, আপনার দৃষ্টিতে নির্বাচন কেমন হলো সেটা তো জানতেই চাই। এবং একই সাথে নির্বাচন মানেই এক ধরনের আতঙ্ক, আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি, এবার সংসদ নির্বাচনেও আমরা দেখেছি এরকম আতঙ্ক কখনোই মানুষ বোধই করেনি যে ভোট কেন্দ্রে যাবো কিনা, নির্বাচন কেমন হবে, মারামারি হবে, কেন্দ্র দখল হবে। যদিও এটি একটি সাধারণ নির্বাচন এবং একই সাথে একটা আসনের উপনির্বাচন, সেখানেও এই ধরনের কোনো ঘটনা আসলে হয়নি। তারপরেও বিরোধী দলের অভিযোগ আছে, সেটিও নিশ্চয়ই আমরা জানতে পারবো, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে আপনার দৃষ্টিতে নির্বাচন কেমন হলো? উপনির্বাচন আসলে খুব বেশি জাতীয় মনোযোগ পায় না যদি না সেখানে অন্য কোনো পলিটিক্যাল ফ্যাক্টর না থাকে, যেমন কোনো বিগ শট পলিটিশিয়ান যদি না থাকে অথবা থাকে, এবং এটার কোনোটাই এখানে দেখা যায়নি। শুধু বগুড়ার মিস্টার বাদশাহ অনেক পুরনো রাজনীতিক, আর শেরপুরে যিনি নির্বাচিত হয়েছেন সম্ভবত প্রথম নির্বাচিত হয়েছেন, এবং দুটো সে চারবার। আচ্ছা আচ্ছা, খুব বেশি পরিচিত সম্ভবত নয়, কম পরিচিত, সাইলেন্ট, কিন্তু চারবার। আচ্ছা। তো এই দুটি নির্বাচন, আর তাছাড়া এই দুটি নির্বাচন কোনো কিছু নির্ধারণ করবে না যে সরকারের মানে কোনো অস্তিত্ব অথবা সরকারের এখানে কোনো মানে খুব বড় মাপের রাজনৈতিক গুরুত্ব না থাকার কারণে সংখ্যা হিসেবে শুধুমাত্র দুটো, হয়তো জামাত পেতে পারতো একটা অথবা এরকম, অথবা দুটোই জামাত পেতে পারতো, অথবা বিএনপি দুটো পেয়েছে। এখন পরিস্থিতি হচ্ছে এরকম যে 2/3 ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টরির পর একটা স্বাভাবিকভাবেই জনমত এখন এটাকে আমরা হানিমুন পিরিয়ড বলি অনেক সময়, যে 100 দিন অথবা 30 দিন এরকম আর কি, 30 দিন গিয়ে 40 দিনে পড়লো। এখন সেরকম একটা পিরিয়ড চলছে যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পেয়েছে 17 বছর পরে। যাই হোক, 2জন এমপি নির্বাচিত হয়েছেন এবং বিরোধী দল এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন সংসদে, আমি সংসদে শুনেছি। এবং কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন। সেক্রেটারি জেনারেল বাইরে একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন কোথাও কোথাও এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ভোট কারচুপি করা হয়েছে। তিনি একবার চুরির কথা বলতে গিয়ে তারপরে কারচুপির কথা বলেছেন। সো আমার ওই কারেকশন দেখেই মনে হচ্ছিল যেন একটা দায়িত্বশীলতার সঙ্গে বিরোধী দল শব্দ চয়ন করছে। আমার মনে হয় জামাতের এই বক্তব্যগুলোর সপক্ষে বিস্তারিত তথ্য যদি তারা তুলে ধরেন অথবা তুলে ধরতেন তাহলে আরও ভালো হতো। পার্লামেন্টে একজন আহত হওয়ার অথবা একের অধিক আহত হওয়ার কথা বলছিলেন একজন সংসদ সদস্য, এই খবরটি আমি অবশ্য মিডিয়াতে বড় করে দেখছি না। একজনও যদি আহত হয়, এটা কিন্তু অনেক বড় খবর। একজন মানুষের আহত হওয়া অথবা নিহত হতাহত, এটা কিন্তু আমাদের মিডিয়াকে গুরুত্ব দিতে হবে। আমি মিডিয়াকে একটু সমালোচনা করে নেই, কারণ মিডিয়ার কারণে কিন্তু আসলে স্বৈরাচার এবং ফ্যাসিজমের জন্ম হয়। মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে। আমি এই কারণে শেখ হাসিনার ফ্যাসিবাদের জন্মের জন্য 50% মিডিয়াকে দায়ী করি, কারণ মিডিয়াকে মানে অনেক ক্ষেত্রে মিডিয়ার কিছু স্বাধীনতা ছিল, আমার কাছে যথেষ্ট তথ্য আছে এই ব্যাপারে। শুধু স্বাধীনতা ছিল 3টি ক্যারেক্টারের ব্যাপারে ছিল না, সেটা ছিল আমরা খ্রিস্ট ধর্মে ট্রিনিটি বলি, অর্থাৎ মাদার, সান অ্যান্ড হলি গড, অর্থাৎ হলি গোস্ট তারা বলেন। যাই হোক, জেসাস, মাতা মেরি এবং আমাদের যে ঈসা আলাইহিস সালাম, এই 3 জনের ব্যাপারে কিছু লেখা যেত না। অর্থাৎ শেখ সাহেব, তার মেয়ে এবং তার নাতি, এই 3 জনের ব্যাপারে কিছু বলা যেত না, লেখা যেত না। কিন্তু মন্ত্রীদের ব্যাপারে যা খুশি তা বলা যেত। আমার কাছে 100-র উপরে রিপোর্ট আছে যেটার ব্যাপারে কিন্তু জনগণের মধ্যে প্রচণ্ড রকমের বিক্ষোভ তৈরি হয়েছে। সরকার তো সেখানে বাধা দেন, তাহলে ফ্যাসিজম তৈরি হয়েছে ওখান থেকে, ট্রিনিটিকে অ্যালাউ করেছে। আমি মনে করি যে আজকে যদি একজনও আহত হয়ে থাকে, এটা মিডিয়ার বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা এই বিষয়টা নিশ্চয়ই একটু পরিষ্কার করে জানতেই পারবো যে কোন আসনে, যেহেতু 2টি আসনে নির্বাচন হয়েছে, কোন আসনে তাদের কেউ আহত অথবা এরকম কোনো হামলা শিকার হয়েছে কিনা পরিষ্কার। তবে বিরোধী দল তো বিরোধী দলের বক্তব্য রাখবে। কোথাও যদি একজন এজেন্টও যদি হুমকি বোধ করে, গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রকে এনশিওর করতে হবে, সিস্টেমকে এনশিওর করতে হবে, প্রতিটি ভোটার
একেবারে সিঙ্গেল একজন ভোটার যাতে এক ইকুয়াল অপরচুনিটি যেতে পায়। অবশ্যই। সালাউদ্দিন আইয়ুবী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আশা করি আপনি যুক্ত হয়েছেন এবং অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। আলোচনাটি এই দুই উপনির্বাচন নিয়ে আসলে হচ্ছে, বগুড়া 6 এবং শেরপুর 3-এ। এর মধ্যে আপনার কাছেও তো ফলাফল আসলে জেনে গেছেন, সেখানে দুই আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। কিন্তু আপনারা দুপুরের পর থেকে অভিযোগ করছিলেন যে এখানে কারচুপি হয়েছে, এখানে বিএনপি ভোট জালিয়াতি করেছে, এজেন্টদের কিছু কিছু কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। একটু আমাদেরকে বলবেন। এবং এখন আমরাও আলোচনা করছিলাম, একজন অতিথিও বলছিলেন যে তিনিও শুনেছেন যে আপনারা সম্ভবত অভিযোগ করেছেন যে একজন আহত হয়েছেন, এরকম হামলার কোনো ঘটনা ঘটেছে। একটু আমাদেরকে বিস্তারিত বলবেন যে হামলার ঘটনা কোথায় হয়েছে, আহত হয়েছেন কে, এবং একই সাথে ভোট জালিয়াতির কথা আপনারা বলছিলেন, এই জালিয়াতির হওয়ার পেছনে কি কি আপনাদের কাছে তথ্য প্রমাণ এসেছে? জি, ধন্যবাদ আপনাকে। আজকে দুইটি উপনির্বাচন হলো এবং উপনির্বাচনের যে কায়দা বা প্রকৃতি, এটাকে মাগুরার নির্বাচনের সাথে একেবারেই মিলিয়ে যাওয়া, একেবারেই সাদৃশ্যপূর্ণ বলা যায়। আমরা এখানে মাগুরার যে ঘটনা, সেখানে মিডিয়ার যে ভূমিকা ছিল এইটার একটু ভিন্নতা ছিল, কারণ এখানে মিডিয়ার পরিধি বিস্তৃত ছিল। সেই জায়গাতে একটু যদি বলা যায় সুনির্দিষ্ট করে, জাকির নামে আমাদের এক কর্মী, তার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং মুমূর্ষু অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, এই একই আসনে আমাদের প্রার্থী মৃত্যুবরণ করেছেন। তার আগে আমাদের প্রার্থী যিনি প্রধান এজেন্ট ছিলেন, তাকে মারাত্মকভাবে আহত করা হয় এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এবং ওই মৃত্যুর ঘটনার পর থেকেই ওই আসনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল সবার মধ্যে। এই কারণে যারা ওই হত্যা মামলার আসামি ছিল, এই আসামির সবাইকে জামিন দেওয়া হয়েছে। সবাই নিরাপদে নির্বিঘ্নে এই নির্বাচনে বারবার নানা ধরনের অকারেন্স ঘটিয়েছে, ব্যাপকভাবে হুমকি ধমকি দিয়েছে যে আগে একজনকে হত্যা করেছি, প্রয়োজনে তোদের সবাইকে হত্যা করব, এরপরে এবার নির্বাচন আমরা বিজয়ী হব। এই ধরনের হুমকি ধমকি তারা দিয়ে আসছিল। এই হুমকি ধমকির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অবগত করা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের সন্ত্রাসীরা এই নির্বাচনে ভূমিকা রাখতে পারবে না। একদিন দুই দিন তাদেরকে নানাভাবে এদিক থেকে সরিয়ে রাখা হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে আবার তারা এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। গত 3 দিন থেকে এই সন্ত্রাসীরা বারবার নানাভাবে হুমকি দিচ্ছিল এবং আমাদের পক্ষ থেকে এই হুমকিগুলো মোকাবেলা করার জন্য যে ধরনের উদ্যোগ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশা করি, সেটার প্রত্যাশার লোকে তাদের কাছে বারবার চাওয়া হয়েছে এবং তারা আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু আসলে দেখা গেছে এই ভূমিকাগুলো আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পর্যাপ্ত পরিমাণে বা যথাযথভাবে রাখেনি। সর্বশেষ আজকে সকালবেলা থেকে সকাল 11টার মধ্যেই আমাদের প্রায় সবগুলো কেন্দ্র থেকে তারা আমাদের নেতাকর্মী যারা ছিল তাদেরকে হুমকি ধমকি দিয়ে কোথাও কোথাও আহত করে বের করেছে। এজেন্টদেরকে তারা বের করে দিয়েছে। 2টার মধ্যে মোটামুটি প্রায় সকল এজেন্টদের বের করে দিয়েছে আপনাদের? হ্যাঁ, প্রায় 2টার মধ্যে প্রায় সবগুলো জায়গা থেকে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। 2টার সময় আনুষ্ঠানিকভাবে শেরপুর 3-এর কথা বলছেন আপনি? বড় ধরনের অভিযোগ। এবং আমি শেষ করি 2টার মধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে যখন এটা নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের সহযোগিতা করছে না, সেখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ছিলেন, তাকে অবগত করার পরেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। তারপরে আনুষ্ঠানিকভাবে বিশেষ করে শেরপুরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বয়কট করা বা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। রিটার্নিং অফিসারকে অফিসিয়ালি জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে এবং বলা হয়েছে যে আমরা নির্বাচন বয়কট করেছি। তার পরবর্তীতে সাংবাদিকদের ডেকে কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বলা হয়েছে যে আমরা এই নির্বাচন আর থাকছি না। যেহেতু আমাদের এটি আপনারা ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যে আপনারা আমরা ঢাকায় না, আমরা শেরপুরে ঘোষণা দিয়েছি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি। শেরপুরে প্রার্থী নিজে ঘোষণা দিয়েছে, সেখানে প্রার্থী নিজে ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা জামাতের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান সহ একটা বড় গ্রুপ সংসদে থাকার কারণে একই দিনে সংসদের বিভিন্ন ব্রিফিং টিফিং করার যে প্রস্তুতি, সে কারণে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটাতে যারা ছিলেন তারা বাইরে ব্রিফিং করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমিরে জামাতের মাধ্যমে সেই ব্রিফিংটা আসেনি। কেন্দ্র আসলে কয়টি, যেহেতু আপনারা বলছেন যে সব কেন্দ্র থেকে আপনাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে?
আমাদের এই আসলে সুনির্দিষ্ট তথ্যটা আমার কাছে নাই ঠিক কয়টা কেন্দ্র, আনুমানিক কিন্তু যে হয়তো আমি যদি ধারণা দেন। আমি সংসদে যে আসনে বসা ছিলাম জি। সেই আসনের পাশের আসনেই ছিলেন হলো শেরপুর 1 আসনের যিনি সম্মানিত এমপি রাশেদুল ইসলাম রাশেদ। তিনি তাৎক্ষণিক সার্বক্ষণিকভাবে সব ধরনের খবর পাচ্ছিলেন, সেই খবরগুলো আমরা নিচ্ছিলাম সেখানে বসে বসেই মেসেজের মাধ্যমে কি হচ্ছিল সেই খবরগুলো। বগুড়ায় একই ধরনের ঘটনা ঘটেছে এবং বগুড়ায় মানে আমরা আমাদের ঘোষণাটা, বয়কটের ঘোষণাটা নির্বাচনের শেষ হওয়ার আগেই আমরা সেখানে দিয়েছি। মূলত নির্বাচনে যে পরিবেশটা বিরাজ করে, ভোটাররা আতঙ্কের বাইরে গিয়ে ভোট দেওয়ার একটা পরিবেশ চায়, সেই পরিবেশটাই এবার অন্তত এই দুইটা উপনির্বাচনে মোটেই ছিল না। এই আতঙ্কিত পরিবেশের মধ্যে আমাদের নেতাকর্মীরা নানাভাবে চেষ্টা করেছে স্বাভাবিক থাকার জন্য, তাদেরকে স্বাভাবিক থাকার সুযোগ করে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেনি, নির্বাচনী কর্মকর্তারা তাদের ওয়াদা রক্ষা করেনি। এই কারণে এই পরিবেশটা এত ভয়াবহ পরিবেশের দিকে গিয়েছে। আচ্ছা, আমরা হাতে একটু সময় কম আমাদের। সালাউদ্দিন আইয়ুবী হয়তো বলছেন, যতটুকু আমাদের সহকর্মীরা আমাদেরকে বললেন 128টা ভোট কেন্দ্র শেরপুর 3-এর এবং 4 লাখের একটু বেশি হচ্ছে সেখানে ভোটার। ওনার কথা অনুযায়ী ভাইয়া যদি এরকম হয় যে দুপুর 2টার মধ্যে উনি বলছেন যে সকল কেন্দ্র থেকে 128টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এটি সাধারণত কোনো নির্বাচনে দেখা যায় না যে সব কেন্দ্র থেকে একজন প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়। অবশ্যই এটি অন্যরকম ঘটনা, কিন্তু এই ঘটনাটা কোথাও আসলো না, না কোনো গণমাধ্যমের থেকেও আমরা যেটা সবচেয়ে বেশি জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভয়াবহ এখন অ্যাক্টিভ, গণমাধ্যমের থেকেও তারা অনেক দ্রুততার সাথে সকল তথ্য সারা দেশে জানিয়ে দেয়। সেখানে এই খবরগুলো আসলে না জানার কারণটি কিছুটা আপনার কাছে অপ্রত্যাশিত মনে হয় কিনা? অপ্রত্যাশিত তো মনেই হয়, পাশাপাশি এই ঘটনার বর্ণনাগুলো আমার কাছে আজগুবি মনে হচ্ছে। কেন এখন দেশে এই কালচার নেই। 5ই আগস্টে ফ্যাসিস্টের বিদায়ের পরে সরকার, দল, প্রশাসন, মিডিয়া এবং ভোটার সবাই কিন্তু অনেকটা অ্যালার্ট যে আমরা একটা স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করব। এরকমটাই ভোটারদেরও মানসিকতা। কারণ আমরা এত তিক্ত, ভোটাররা এত তিক্ত যে ভোট না হতে হতে এমন একটা অবস্থা গেছে। এখন জামাত ইসলাম তো যেমন একটা ভাইব তুলেছিল যে তারা সরকারে যাবে, এরকম একটা তাদের প্রত্যাশা ছিল। এই অবস্থায় তারা এই যে আজগুবি কথাবার্তা, অভিযোগগুলো আনতেছে, এগুলাকে আমি আজগুবি মনে করছি। কারণ এটা সোশ্যাল মিডিয়ায় তো ঘটনার বর্ণনা সহ ছবি সহ চলে আসতো। কোথাও যদি কাউকে আহত করে, কোথাও যদি কাউকে বের করে দেয়, ওই ছবি সহ চলে আসতো, এবং যাকে বের করে দিচ্ছে সে ভিডিও দিয়ে ছেড়ে দিত। জামাত ইসলামের যে ভোট বাহিনী আছে, এই ভোট বাহিনী তো এনাম মিডিয়ার জন্য। তো ভোট বাহিনীও তো দেখলাম যে আজকে এরকম কোনো কিছু তুলতে পারে নাই। সেই হিসাবে আমি বলবো যে এটা ওনারা এটা নাটকীয় একটা গল্প বানাচ্ছেন। আপনি খেয়াল করলে কেন আমি গল্প বলছি, যেমন বগুড়ার আসনটি জনাব তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী তার আসন তিনি ছেড়ে দিয়েছে, এটা বিএনপির আসন। এখানে নর্মালি ভোটাররা বিএনপির মেজরিটি ভোটার, এখানে বিএনপিকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। শেরপুরের যিনি রুবেল, মাহমুদুর রহমান রুবেল, তিনি এই পর্যন্ত 3বার কি 4বার, আমি ভুল না করলেও হয় 4বার নাহলে 3বার এমপি হয়েছে। তার বাবাও কিন্তু এমপি ছিল। তাহলে কি দাঁড়ালো, এই আসনটাও কিন্তু বিএনপি অথবা রুবেলের পক্ষের আসন। এটা তো আওয়ামী লীগের আমলের নির্বাচনের মধ্যে দিয়ে রুবেল এমপি হয়নি। অতএব এবারও জনমত রুবেলের পক্ষে, বিএনপির পক্ষে। তো ওই হিসাবে এটাই স্বাভাবিক ফলাফলের, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক আমি কিছুই দেখছি না। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই বা ঘটবে না আমি সেটাও বলবো না, ঘটতেই পারে। সব মানুষকে তো সরকার বা জামাত ইসলাম বা দলগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সব কর্মীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো তেমনিভাবে যে কোনো কর্মী যে কোনো ঘটনা করতেই পারে, সেরকম বিক্ষিপ্ত 2-1টা ঘটনা ঘটতেও পারে। আমি এই ব্যাপারে আমার সহ-আলোচক ভাইয়ের কথার সাথে আমি দ্বিমত করবো না। কিন্তু যেভাবে ঢালাভাবে বলছে যে একেবারে সবাইকে বের করে দিয়েছে, আমি যতটুকু জানি যে শেরপুরের তো প্রার্থী দুপুরের আগেই নিজে সরে গেছে মাঠ থেকে, মাঠের অবস্থা দেখে তিনি সরে গেছে। মাঠের জনমত বা ভোট কোন দিকে যাচ্ছে এটা তো বোঝা যায়, প্রার্থী হিসেবে আমরা বুঝতে পারতাম। তিনিও বুঝতে পেরে তিনি সরে গেছে। তাহলে কোথায় সকল এজেন্টকে 228টা কেন্দ্রে 128টা কেন্দ্রে বের করে দেওয়া তো বিশাল ব্যাপার না। তাহলে প্রশাসন, নিরাপত্তা বাহিনী তারা কি করছে? তারা তো এখন সরকারের লেজুর ভিত্তিক করছে না। মাত্র সরকারের হানিমুন পিরিয়ড, মাত্র 1.5 মাসের সরকার।
এই সরকার তো এখনো সব জায়গায় তার প্রভাব বিস্তার করতেই পারে না। এখনো তো সব জায়গায় আওয়ামী লীগ বসে আছে, নিরপেক্ষ লোক বসে আছে, জামাত ইসলাম বসে আছে। আপনার রিটার্নিং অফিসারের মধ্যে অনেকেই তো 40টার উপরে জামাত ইসলামের রিটার্নিং অফিসার। মিডিয়াতে ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক। এই 71 টিভিতে বসে আমি বলছি 71 টিভি এখনো আওয়ামী লীগের দখলে। তাহলে ওরা তো স্বাধীনভাবে কথা বলতে পারার কথা। অতএব 71 টিভি তো আর বিএনপি হয়ে যায়নি, বা অন্যান্য মিডিয়াগুলো বিএনপি হয়ে যায়নি। যেমন আমার দেশ, উনি তো খুব স্বাধীনভাবে চালাচ্ছেন, মাহমুদুর রহমান সাহেব। তো তিনি তো এটা লিখতো। আমি একটা কথার কথা 71কে উদাহরণ হিসেবে আনলাম, আপনারা কিছু মনে করবেন না। আমি বুঝাতে চাচ্ছি স্ট্রিম মিডিয়াগুলো তো মানে মূলধারার মিডিয়াগুলো তো এটা অবশ্যই আনতো। মিডিয়াগুলো যদি কোনো কারণ নাও আনে, সোশ্যাল মিডিয়াতে এটা চলে আসতো। এইখানে ওনাদের যে একটা কথার জন্য কথা বলা, অভিযোগটা বিএনপির বিরুদ্ধে আনতেই হবে। কারণ ওনারা তো কল্পনাই করেছিল, দিবাস্বপ্ন দেখেছিল সরকারে চলে আসতেছে, আগামী দিনে বোধহয় চলে আসতেছে। ওনারা বুঝে না আওয়ামী লীগ মাঠে আসলে ওনাদের জায়গাটা কোথায় হবে। এখানে আবার বিরোধী দলের কিন্তু আবার অভিযোগ আপনাদের দিকে থাকে যে আপনারাই নাকি আওয়ামী লীগকে আনার নানা রকম পন্থা বের করছেন। আমরা উত্তর শুনবো, তবে বিরতির পর। অতিথিরা আছেন আমাদের সাথে। দর্শক, 71 জানালে বিরতির সময় হয়ে গেল। বিরতির পর নিশ্চয়ই আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ 71 জানালে। নানা রকম সংবাদ শিরোনামের মধ্যে আসলে প্রধান শিরোনামগুলো এই নির্বাচন এবং সংসদের আসলে খবরাখবরগুলো নিয়ে। আমরা সংসদের বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তবে শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আমরা যে দেখছিলাম যে যখনই কোনো দল নির্বাচনে, উপনির্বাচনে হেরে যায়, তখন তারা সবসময় বলে কারচুপির একটি অভিযোগ তারা নিয়ে আসে। এই সংস্কৃতি থেকে রাজনীতিবিদরা তো এখনো বের হতে পারছেন না বলে আসলে দৃশ্যমান হচ্ছে। আর একই সাথে আপনার কাছে কি মনে হয় যে সংসদে যে বিলগুলো এরই মধ্যে উত্থাপিত হয়েছে, সেখানেও আমরা দেখেছি বিরোধী দল ওয়াকআউট করেছে। আমরা হয়তো একটু বিস্তারিত আলোচনা করব সেখানে। এখনই ওয়াকআউট করবার মতো কি পরিস্থিতি তৈরি হয়েছে বলে আপনার কাছে মনে হয়, নাকি আরও তো আলোচনা করার সুযোগ ছিল? না, বিরোধী দলের এটা অধিকার। সংসদীয় রাজনীতি আর বিশেষ করে গণতন্ত্র, এটাকে আমরা যদি একটা কুসুম কুসুম রাজনৈতিক সম্পর্কের একটা মজার একটা ব্যাপার মনে করি, তাহলে ভুল করব। এবং গণতন্ত্রের প্রতিটা মোমেন্ট, কারণ একটা নেশন কিন্তু একটা ভাইব্রেন্ট, নেশনের প্রচুর সে আছে, এবং সেটা কিন্তু রিফ্লেক্ট হয় পার্লামেন্টে, এবং সেটাই হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট, জনগণের সমস্ত অংশের মতামতের প্রতিফলন। এখানে যে কাজগুলো করা হয়েছে সেগুলোকে কি বিল পাস করেছে আমরা জানি। শতাধিক বিল, যেগুলো দিয়ে গত 1.5 বছর 15-16 মাস সরকার পরিচালনা করেছে ডক্টর ইউনূসের সরকার। সবগুলোর সঙ্গে সরকারি দল একমত হবে, অথবা সরকারের সবগুলোর সঙ্গে বিরোধী দল একমত হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, সুতরাং বিরোধী দলও অনেক বিলেই কিন্তু একমত হয়েছে, সর্বসম্মতভাবে পাশ হয়েছে, আমরা দেখেছি। এবং অনেক বিলে তারা আপত্তি করেছে। সন্ত্রাস দমন আইনটাতে তো বিলটাতে তো বিরোধী দল একমত হয়েছে না? হ্যাঁ, বিরোধী দল সন্ত্রাস দমন আইন এবং পাশাপাশি অসংখ্য আইনেই একেবারে সর্বসম্মতভাবে এগুলো গৃহীত হয়েছে। গৃহীত না হলে কি হয়, সেটা ল্যাপস হয়ে যায়, এবং তার কারণে যদি কোনো কিছু সৃজিত হয়, কোনো আর্থিক সংশ্লেষ অথবা কোনো প্রশাসনিক ব্যবস্থা, সেগুলো অবৈধ হয়ে যায়, অথবা সেগুলোর কারণে জটিলতা দেখা দিতে পারে। সুতরাং এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, যেটিকে আমরা বিপ্লবের, গণ অভ্যুত্থানের যাই বলি, সেটা তো জনতার সরকার ছিল। একটা ফ্যাসিস্ট সরকারের অবসানের পরে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসার জন্য তারা দায়িত্ব পালন করছে। সেই সময় তারা অনেক ভুল করতেই পারে, যে কোনো মানুষই। রাষ্ট্র একটা পলিটিক্যাল মেকানিজম, সুতরাং এখানে প্রতিদিনই সেই জনতার সরকারই চালাক আর নির্বাচিত সরকারই চালাক, আর সেটি ভুল করতে, সব ভুলটাকে রেকটিফাই করতে গিয়ে যে অধ্যাদেশগুলো তারা জারি করেছে, তার মধ্যে যেমন সবচেয়ে বড় যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে, এবং এটা নিয়ে পাবলিক ডোমেনে বিতর্ক হচ্ছে, সেটা রিফ্লেকশন পার্লামেন্টে অপোজিশন দিয়েছে। আবার কোনো সরকারি দলের সদস্য কমিটির মিটিংয়ে আলোচনা করেছেন মানবাধিকার ব্যাপারটা নিয়ে। তারপর হচ্ছে যে আদেশ, প্রেসিডেন্সিয়াল আদেশের ব্যাপারটা নিয়ে। এখন কথা হচ্ছে যে বিএনপি যেটি বলছে সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আমরা আদেশকে অবৈধ মনে করি। কারণ কি? কারণ যে জুলাই সনদের যে আদেশের ভেতরে অনেকগুলো বিষয় আছে, সেটি পুরোপুরি সংবিধানের সঙ্গে, সংবিধানের অনেক ধারার সঙ্গে সাংঘর্ষিক, এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই সনদে আমরা কিন্তু সবাই জানি, এর মধ্যে টেলিভিশনে আলাপ আলোচনা যারা শোনেন, দেখুন ওখানে আমরা যে গণভোটে যে 4টা অংশে ভোট দিয়েছি, সেখানে কোনো দফায় কিন্তু কোনো দলের
নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সেখানে কিন্তু সেটা উল্লেখ ছিল না। এবং অন্য যে বিষয়গুলো ছিল ঐক্যমতের ব্যাপার, আমরা যেটা ঐক্যমতের ব্যাপার বলছি, সেখানেও অনেক কিছুতেই জামাত ইসলাম এবং বিএনপির কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সেটা কিন্তু জুলাই সনদে উল্লেখ করা ছিল না, যার ফলে এটাকে সরকারি দল বলছে যে এখানে এটা দুইটা বিষয় প্রতারণার আসলে দলিল। বেশ বিরোধী দল বারবারই বলছে যে গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না বিএনপি, এবং সংবিধান সংস্কারের জায়গাটাও তারা হচ্ছে কোনোভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করছে না। এ ব্যাপারে তো সরকারি দল স্পষ্টভাবে যে কথাটা বলেছে, যদিও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি তো একজন আইনের ছাত্র, সেই কারণে তিনি অনেক ক্ষেত্রে আইনের বিষয়গুলো লিড নিয়ে কথা বলছেন। তিনি সরকারের পক্ষ থেকে একটা জিনিস স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে এই জুলাই সনদটা যেটা সাইন করেছেন, কি কারণে সাইন করেছেন, ব্যবস্থাটিকে নর্মাল পরিস্থিতি ফেরত আনার জন্য। এবং এখানে এই সনদ প্রতিষ্ঠার পেছনে যতগুলো আলোচনা টেলিভিশন খবরে আমরা সবাই দেখেছি, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলোর কথাগুলো কিন্তু আলোচনা এসেছিল। কেন এসেছিল? কারণ প্রতিটি রাজনৈতিক দলের তার নিজের দলের ব্যাপারে যেমন যত্নশীল দায়িত্বশীল হওয়া উচিত, তেমনি কোন ডকুমেন্টে তারা ভবিষ্যতের জন্য রচনা করছে সেটিকেও যত্নশীল হওয়া উচিত। এমন কোনো কিছু আমরা এই মুহূর্তে করতে পারি না যেটা আগামী 5 বছর অথবা আগামী 10 বছরের জন্য পরবর্তী সরকার অথবা সংসদের উপরে ইম্পোজড হয়। এ কথাটি সরকার বলতে চেয়েছে। এখন এখানে যদি পাবলিকলি কোনো এরর থাকে, পপুলার কোনো এরর থাকে, সেটা নিয়ে বিরোধী দল রাজনীতি করবে আগামী 4 বছর 5 বছর, এটা কিন্তু হুমকি ধমকি দেওয়াটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের অংশ হতে পারে না। আমরা কিন্তু যেটি মনে করি, বিরোধী দলের কাজ হচ্ছে সরকার উৎখাত করা, এটা রাইট, কিন্তু সরকার উৎখাত করা কোন ভিত্তিতে, সেটি হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে। হ্যাঁ, আমি বলবো না যে সরকার মানে হচ্ছে 5 বছর, সরকারের ম্যাক্সিমাম লেংথ হচ্ছে 5 বছর, কিন্তু এর মধ্যে যদি সরকার যদি তার আস্থা হারিয়ে ফেলে, তাহলে সংসদে আস্থার ভোট হবে, সেখানে জনগণকে যখন এক করা হবে তখন কিন্তু সংসদের একটা রিফ্লেকশন হবে। হ্যাঁ, অনেকে 70 ধারার করবো, কথা বলেন 74 ধারা করবো, সেটা অন্য আলোচনা, কিন্তু আমি মনে করি যে সরকারেরও প্রিভিলেজগুলো সেটি হচ্ছে প্রতিটা বিষয়ে তার অবস্থান স্পষ্ট করা, এবং মানবাধিকার কমিশনের যে বিলটা যেটা নিয়ে সুশীল সমাজ অথবা মানবাধিকার, ইভেন আমরা যারা মানবাধিকার কর্মী তাদের অনেকের কাছেই কিন্তু পর্যাপ্ত ব্যাখ্যা নেই। আমি হয়তো একটা ব্যাখ্যা দিচ্ছি, সেটি সরকারের এক অংশকে সমর্থন করবে, আরেক অংশকে সমর্থন নাও করতে পারে, কিন্তু এই ব্যাপারে সরকারের দায়িত্ব হচ্ছে সরকারের অবস্থানগুলো সংসদে যেমন টাইম লিমিটেশনের মাধ্যমে ওনারা ব্যাখ্যা করেন, জনগণের সামনেও সেগুলো ব্যাখ্যা করা দরকার। সেটি কি প্রধানমন্ত্রী প্রেস সচিব করবেন না কমিউনিকেশন ম্যানেজমেন্টের পার্টি এটা নিয়েও এক ধরনের কথা সেটি হচ্ছে যে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সব কথাগুলো বলছেন আর সংসদে, এটা নিয়েও এক ধরনের কথা বলেছে বিরোধী দলের সদস্যরা। সালাউদ্দিন আইয়ুবী, আপনি যেহেতু আছেন আমাদের সাথে, দুটি প্রশ্ন। এক হচ্ছে যে গণভোট বাস্তবায়ন করতে চায় না বিএনপি, এই ধরনের একটি মানসিকতা নিয়ে গত কয়েকদিন ধরে আপনাদের বিভিন্ন নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। কেন আপনাদের মনে হচ্ছে যে বিএনপি গণভোট সেটি বাস্তবায়ন করতে চায় না? আর সংবিধান সংস্কারের যে কমিটি করা হয়েছে সেখানে তো আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আপনারা সেখানে থাকার জন্য এখন আবার আগ্রহ দেখাচ্ছেন না। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আসার আগে আগের প্রসঙ্গে কিছু প্রশ্ন উঠেছে, আপনিও প্রশ্ন করেছেন যে শেরপুরে এবং বগুড়ায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রমাণ নাই কেন, সোশ্যাল মিডিয়া আসে নাই কেন। দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এই যে ভাইটা আমাদের আহত হয়েছে, তিনি আহত হয়েছে, তার মাথা সেলাই করতেছে, এটা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সাহেব বলেছেন দিস ইজ 71 টিভি, দ্যাটস ওয়াই আমি মনেই করি না যে আপনারা কখনো দিন খুঁজে পাবেন। আমি আমার ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই যে 71 টিভি সংবাদ প্রচার করবে না, নিশ্চয়ই অন্যান্য সংবাদ মাধ্যমগুলোও নিশ্চয়ই তাহলে প্রচার করতো, অন্য গণমাধ্যমগুলো তারা কি প্রচার করেছে? আপনি এই প্রমাণটা তো দেখাইলাম যে অবশ্যই আমরা হয়তো একেবারে ভাইরাল, শুধু একটা না, আমার কাছে এই যে এখানে 100-র বেশি ভিডিও এই মুহূর্তে আমি কিন্তু কালেকশন করছি, 100-র বেশি ভিডিও এখানে, আমি চাইলে আপনারা এখান থেকে দেখাইতে পারবো। আপনি বলতেছেন যে কোথাও সোশ্যাল মিডিয়া কোথাও আসে নাই, মানে আসলে দিস ইজ অ্যাস্টোনিশিং, এত বড় দুর্ঘটনাগুলো ঘটে গেল। দেখেন আপনি মানে শত শত ভাইকে এই দেখেন পাঞ্জাবি ছিঁড়ে একেবারে ভয়াবহ অবস্থা করে রাখছে। এটা তো পুরানো ভিডিও হতে পারে, আপনি একটা দুটো পোস্ট দেখান তো দেখি, পোস্ট সোশ্যাল মিডিয়ার পোস্ট, এগুলো তো আপনার কাছে আসা ভিডিও। আপনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, সোশ্যাল মিডিয়া যে পোস্ট হয়েছে সেরকম দুই একটা দেখান দেখি। হ্যাঁ, আমি আপনাকে দেখেন জনপ্রিয় টেলিভিশন এই ভিডিওগুলো তো আগের ভিডিও হতে পারে না, আগে। আচ্ছা, আপনি ইয়ে করে দেখতে পারেন, বাংলা এডিশন মানে পরিচিত সোশ্যাল মিডিয়ার একটা বাংলা এডিশনে দিয়েছে। তারপরে শেরপুর দর্পণ নামে শেরপুরের জনপ্রিয় একটা পত্রিকা আছে, সেই পত্রিকা এসেছে, দেশ টিভিতে নিউজ এসেছে,
আমি তো বলছি বিস্তারিত বলা শুরুতে হয়েছে। একটা দুইটা ঘটনা তো ঘটতেই পারে, সেটা হ্যাঁ, হ্যাঁ, কর্মীদেরকে আমি জবাবটা দিয়েছি কেন, যেভাবে বলেছে যে শামসুল একটা আহমেদ ঘটনা চৌধুরী, আসলো আপনিও না, দেখেছেন কি না, বা আমাদের কারণ উপস্থাপিকা- আমরা অন্যান্য উপস্থাপিকা মিডিয়াগুলোতে বলছিলেন, এই ধরনের ঘটনা যদি উপস্থাপিকা ঘটে যায়, হয়তো 71 টিভির উপর উপস্থাপিকা ওনারা হয়তো বলছিলেন রাগ যে থেকে একটা বলতে ঘটনা পারে ঘটলো 71 টিভি না। হয়তো প্রচার করছে না, কিন্তু অন্য কোনো TV করে না। অন্য গণমাধ্যমগুলো তো নিশ্চয়ই না করার কোনো কারণ নেই। আমি তো মাহমুদুর রহমানের এই যে আমার দেশে কথা বললাম। আমি এমপি সাহেবের একটু প্রশ্ন করি। জি, আমি অবশ্যই। এই জায়গাটাতে শেষ জি, করি, জি, এই জি, জায়গাটা জি, শেষ করি। জি, জি। একবারে সুনির্দিষ্ট তথ্য সহ আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে আপনাদের ডাটাগুলো দিব ইনশাআল্লাহ। আশা করি সেই জায়গা থেকে আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবেন। আমি এই প্রশ্নটা এই জন্য উঠেছি যে আপনি উপস্থাপক হিসেবে যেভাবে বললেন যে কোথাও তো আসলো না, তাহলে এটা কেমন হলো? এটা আসলে আসলে তো। সঠিক নয়। আপনার এই উপস্থাপনাটা সঠিক নয় যে কোথাও আসেনি। এটা সোশ্যাল মিডিয়ায় দেখুন, আমাদের ঢাকা থেকে টিম গিয়েছে, আমাদের ঢাকা থেকে মেইন স্ট্রিমের যারা ঢাকা রিপোর্টার তারা গিয়েছে। আমরা 24 ঘন্টা লাইভ করা নিউজ চ্যানেল, আমাদের প্রত্যেকটা সময় লাইভ হয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই আমাদের রিপোর্টারও আমাদের সাথে কথা বলেছে, আমাদের সংবাদে প্রচার হওয়ার জায়গা আছে। আপনারা এর আগে থেকে হয়তো মনে করতেন যে আগে 71 টেলিভিশন মানে আওয়ামী লীগ, কিন্তু আমাদের তো এখন সেরকম হাসপাতালে ভর্তি হয়ে এখন চিকিৎসা নিচ্ছি, মুমূর্ষু অবস্থায় আছে, তিনি কি নিউজ হওয়ার মতো একটা, এটা কি নিউজ না, নির্বাচনের সময় যে যা ঘটবে সব কটাই নিউজ হবে। কোন কিন্তু নিউজ নিউজ হচ্ছে কেন কিন্তু হলো না? টেলিভিশন বাদ দিয়ে কখনো করেনি। কেন হলো না বলেন তো, কেন হলো না নিউজটা? এটা কি ভাই, শুধু এটা তো 71 টেলিভিশন করেনি, নাকি যিনি অন্যান্য মাথা- গণমাধ্যমগুলো এটা তো- করেনি? এটা তো- অন্যান্য কোনো- গণমাধ্যমগুলো কি করেছে? মুমূর্ষু না, একজন আপনি ভাইয়ের বারবার 71 নিউজটা কেন টেলিভিশনকে হলো না? আপনি 71 টেলিভিশনকে বারবার এই কথাটা বলছেন। আমি জানতে চাচ্ছি 71 বারবার টেলিভিশনের একবারই বলেছি। বাইরে অন্যান্য বারবার টেলিভিশনগুলো একবারই কি বলেছি, করেছে? টেলিভিশন একবারই বলেছি। কোনো প্রিন্ট মিডিয়া করেছে কিনা? কোনো প্রিন্ট মিডিয়াও করে নাই, হ্যাঁ, 71 টিভি সহ কোনো টিভি করে নাই। দেশ টিভির কথা আমি বলেছি। আমি আরেকটা ছোট্ট দৃষ্টান্ত আপনাকে দেই, দেখেন আমার যে আসন, সেই আসনে আমি যেদিন নির্বাচন করেছি 8টা পত্রিকা এবং 2টা টেলিভিশন এইভাবে নিউজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয়ী হয়েছে এটা বলে রাত 9:30 থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিয়েছে। আমি আমাদের এখানের যিনি রিপোর্টার আছে তাকে আলাদা করে ডেকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল দিয়ে তার কাছে বসেছি, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নিউজ, তুমি কোথায় এটা পেয়েছো? সে পরবর্তীতে অনেক চেষ্টা করেছে এটা এখান থেকে সরিয়ে দিতে। পরে 2 দিন পর্যন্ত এই নিউজটা ছিল তার থেকে, সে চেষ্টা করে এটা সরাইতে পারে নাই। কোন আর media? কোন জায়গা থেকে কিভাবে এটা হয়, এটা আমাদের কাছে, আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হলো, আমাদের কাছে বিশ্বাসযোগ্য, কারণ আমি নিজে ভিকটিম। আমি জয় হয়েছি, যেখানে রেজাল্ট হচ্ছে সেখান থেকে যতগুলো কেন্দ্রের রেজাল্ট হচ্ছে সবগুলোতে দেখা যাচ্ছে আমি বেশি ভোট পাচ্ছি, অথচ মিডিয়াতে আমি দেখতেছি আমি হেরে যাচ্ছি। আমার কি একটা বাংলাদেশ প্রশ্ন অবস্থা? নাকি, অবশ্যই, অবশ্যই। কোন মিডিয়ার কথা বলছেন ভাই? এই যে আমার কাছে যে ডাটাটা আছে এটা হলো বাংলাদেশ প্রতিদিন। এটা কোন মিডিয়া? বাংলাদেশ প্রতিদিন কোন মিডিয়া? বাংলাদেশ প্রতিদিন। আচ্ছা আচ্ছা, বুঝছি, বাংলাদেশ জনপ্রিয় প্রতিদিন, এটা ওনার আমার কাছে সময়কার clear কথা তথ্য বলছেন আছে। না। বুঝছি। এরকম ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে। এটা আপনারা যদি মানে কোনো বড় যে আজগুবি খবর আপনাদের কাছে আজগুবি মনে হতে পারে, বাট আমরা ভিকটিম। আমরা মার media- খেয়েছি, জি। আমরা মামলা শিকার হয়েছি। আমি বলি আমরা মামলা শিকার হয়েছি, অথচ পত্রিকায় নিউজ আসছে যে আমরা মায়ের দিয়েছি, যে আমরা অপরাধী। আমাকে বাসা থেকে ধরে নিয়ে, একেবারে বাসা থেকে ধরে নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, পত্রিকা বড় করে নিউজে এসেছে 36টা বোমা সহ আমাকে গ্রেফতার করা হয়েছে, অথচ ঘুম থেকে উঠায় নেওয়া হয়েছে। পত্রিকায় নিউজ হয়েছে, টেলিভিশনে ভিডিও নিউজ হয়েছে, 36টা বোমা সহ আমাকে গ্রেফতার হয়েছে। যিনি নিউজ করেছেন আমাদেরই ভাই, আমাদেরই জিজ্ঞাসা করলাম, বলছে ভাই নিউজ তো তৈরি করে দেওয়া হয়, আমরা তো করি না। কবে এগুলো এখন অবিশ্বাস্য মনে হতে পারে, বাট আমরা ভিকটিম। আপনি কবেকার কথা বলছেন, মানে আমাদের অতিথি জানতে চাচ্ছিলেন। তখনই বলেন এটা এই বাংলাদেশের পত্রিকাগুলো, বাংলাদেশের টেলিভিশনগুলোর নিউজ এটা। না, আপনার সাথে ঘটনাটা কবে হয়েছে, মানে এই কথা জানতে চাচ্ছিলাম। 2015 সালের 11ই মার্চ আমাকে 15 সালের 11ই মার্চ আমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে পরের দিন সকাল 11টায়। এটা তো আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময়। আমাকে ধরে নেওয়া হয়েছে, দিব্যি রাতের বেলা ধরে নেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা আমার মা আমাকে এসে বলতেছে যে বাবা, আমরা আমাদের বর্তমান প্রসঙ্গে যদি ফিরি, বোমা বানানো শিখেছো। এটা তো ফ্যাসিস্টের আমলের কথা বলছেন, ফ্যাসিস্টের আমলের কথা বলছেন, তখন তো আপনাকে তো গ্রেফতার করার কথা বলেছে, কিন্তু আমার এলাকার নির্বাচনের যে নিউজ বললাম এটা তো ফ্যাসিস্টের আমলের নিউজ না, এটাই তো এই 12ই ফেব্রুয়ারি রাতের নিউজ।
ফ্যাসিস্টের আমলে তো অনেকে নির্যাতিত, অনেকে গুম হয়েছে, অনেকে খুন হয়েছে। সংসদ সদস্য ওয়াদুদ বুদ্দিন সাহেব, আপনিও বলেছেন যে সেই মানুষের চেহারাটা পরিবর্তন হয়েছে, ওই চেহারার উপর যে ভূত, সে ভূত সরে যায়নি এখন পর্যন্ত। না, এটা তো আছে, এটা তো আমি নিজেও বলছি যে ওটা তো বিভিন্ন জায়গায় ওরা বসে আছে, ওরা নাই তা না। এখন রাতারাতি তো ওদেরকে চেঞ্জ করা যাবে না। এরকম ভায়োলেন্স ওয়ালা একটা নির্বাচন হলো, একটা টেলিভিশন একটা পত্রিকা সাহস করে জায়গায় যেতে পারলো না, দু একটা আংশিক করার চেষ্টা করেছে। জয় পরাজয় কে হবে সেটা ডাজন্ট ম্যাটার, আমি মনে করি না। জয় পরাজয় হতেই পারে, কিন্তু একটা দেশের মানুষ তো জানতে পারতো যে কি হয়েছে, কিভাবে হয়েছে এটা। আচ্ছা, আমি হ্যাঁ, একটু জি। আচ্ছা শুনেন, জানার সুযোগ থেকে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। আপনি মাননীয় সংসদ সদস্য এবং এখানে সরকারি দলের মাননীয় সংসদ সদস্য আছে, আপনারা পার্লামেন্টে এগুলো নিয়ে আরও আলোচনা করবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে এই যে আহত যে বিভিন্ন ছবি দেখিয়েছেন, আমি জামাত ইসলামী প্রচারণা বিভাগের পেজে আমি দেখলাম মানে একটি আহতের ঘটনা কিন্তু এখানে নাই। জামাত ইসলামী প্রচারণা বিভাগের এখানে জাল ভোটের 2-3টি স্ট্যাটাস আছে, যে জাল ভোট দিতে গিয়ে একটা বাচ্চা ছেলেকে অন্যরা জেরা করছে এইটা। তারপরে একজন অভিযোগ করেছেন যে বগুড়ায় উপনির্বাচনে অভিযোগ তুললেন জামাত সমর্থক একজন ভোটার, জামাতের একজন সমর্থক আর কি, তিনি করছেন, কান্নাকাটি করছেন যে তাকে মারধর করা হয়েছে। তারপরে কিন্তু আহতের কোনো ঘটনা কিন্তু আপনার জামাত ইসলামের প্রচারণা বিভাগ, যেটা নির্বাচনের সময় আমি দেখেছি, মানে আমার মনে হয় প্রচুর বুস্টও করা হয়েছে এই বিয়ে থেকে, এবং এই প্রচারণা বিভাগটি সাংঘাতিক অ্যাক্টিভ। হ্যাঁ, তো যেখানে আপনি যে ছবিগুলো আপনাকে পাঠিয়েছে, তাহলে তারা জামাত ইসলাম প্রচারণা বিভাগকে কি তাহলে একটা আহতের ছবিও দেয় না? এখানে কিন্তু কোনো ইনজুরির অথবা কোনো ঘটনা কিন্তু নাই, শুধু একজন বলছে তাকে মারধর করা হয়েছে, সে একা ক্যামেরার সামনে বলছে আর কি, এবং সে ওইভাবেই কথা বলছেন আর কি। হ্যাঁ, তো এটা আপনার কি মনে হয়, জামাত ইসলামের প্রচারণা বিভাগের ফেইলুর, নাকি আপনাকে যারা দিয়েছে তারা সঠিক খবরগুলো দিতে ব্যর্থ হয়েছে, অথবা আপনার ইনজুর হয়েছে হয়তো তারা ঠিক মতো? কারণ এখন তো বলতে গেলে আমার মনে হয় 10 কোটি টেলিভিশনই আছে, কারণ সবার হাতে একটা করে আছে মিডিয়া, যেটা সারা পৃথিবীতে এক্সেস আছে। নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন জামাতের পেজ, আমি জানি না আপনি কোন পেজটা দেখছেন বা জামাতের প্রচারণা কোনটা আপনি ফলো করছেন। অফিশিয়াল জামাত ইসলামের প্রচারণা বিভাগ, এটা অফিশিয়াল আপনাদের এটা ভেরিফাইড কিনা আমি জানি না, আপনি কতটুকু এই জায়গা থেকে করতেছেন, ভেরিফাইড পেজ এই জায়গায় আপনার কাছে আছে কিনা আমি জানি না, সেটা আপনি কিভাবে দেখছেন। এখন আমি কাছাকাছি না থাকাতে আমি আপনাকে জাস্টিফাই করতে পারছি না। আপনার কথাকে আমি মেনে নিয়ে ভেরিফাইড পেজের লিংকটা আপনাকে বললে বোধহয় আপনি এখন সার্চ করতে, লিংকটা একেবারে জামাত ইসলামী প্রচারণা বিভাগ নির্বাচনের সময় আপনাদের সবচেয়ে বেশি খবর আমরা এখানে পেতাম। এরকম অনেক পেজই আছে যেগুলো আসলে জামাত ইসলামী যারা নিয়ন্ত্রিত বা পরিচালিত না, নানা জনে নানাভাবে প্রচারণা চালিয়ে থাকে, সেরকম হতে পারে বা এটা সঠিক হতে পারে, আমি জানি না আপনি কোনটা দেখছেন। আমি যে তথ্যগুলো আপনাকে দিয়েছি একেবারে অথেন্টিক, এটা শেরপুর থেকে আমি সংগ্রহ করেছি সরাসরি। অতুল ভাই, আপনার কি কিছু বলবার আছে? না, আমি ওনাকে আর কি বলবো, উনি তো বলছে। তবে আমি মনে করি আমাদের আস্তে আস্তে, যেহেতু সরকারের বয়সও কম, আর জামাত ইসলামও বিরোধী দলে নতুন, সরকারও বেশি দিন হয়নি, 1.5 মাস বয়স হয়নি, আমার মনে হয় আস্তে আস্তে এই সকল জিনিসগুলো ঠিক হয়ে যাবে। যদি টুকটাক অসঙ্গতি থাকে সেগুলো আমরা বিরোধী দল সরকারি দল মিলে আমরা একটা শৃঙ্খলার মধ্যে দেশকে নির্বাচন পদ্ধতিকে আমাদের আনতে হবে। সেজন্য আপনাদেরও পজিটিভ ভূমিকা রাখতে হবে, জামাত ইসলাম মানে অর্থাৎ একটু পজিটিভ ভূমিকা রাখতে হবে, সরকারকেও সুন্দর সহনশীল ভূমিকা রাখতে হবে। তো রাখলে ইনশাল্লাহ আমরা ভালো করব। ফ্যাসিস্টের আমলে যেই অবস্থাটা হয়েছিল সেই জায়গা থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসতে পারবো। সেই জন্য আমি মনে করি আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন, এবং আপনারা যদি সবসময় সুতানাতা করে সংসদ থেকে ওয়াক আউট করেন, এটা তো যদি একটা সংসদের সৌন্দর্য আপনাদের বা যে কোনো দলের অধিকার, করতেই পারেন, কিন্তু তারপরেও একটু আমার মনে হয় বাস্তবধর্মী হওয়া দরকার আমাদেরকে। যেমন ধরেন আপনাদের একজনে বলল স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছে, এটা খুব শিশুসুলভ প্রশ্ন হয়ে গেল। এটা যে একজন সংসদ সদস্যের মুখ থেকে এরকম প্রশ্ন বেমানান। গত পরশুদিন আমাদের একজন সহকর্মী মাননীয় সংসদ সদস্য জামাত ইসলাম, তিনি প্রশ্নটা করেছিলেন। তো এই যে জিনিসগুলো খুব
অসহিষ্ণু মনে হচ্ছে না? তো এটা তো বসতেই পারে, প্রধানমন্ত্রী কাকে বসাবে পাশে না বসাবে এটা প্রধানমন্ত্রী ডিজায়ার, এটা তো বসতেই পারে। যেমন ধরুন আপনি যদি আপনার মানে বিরোধী দলের নেতার পাশে গিয়ে কোনো কথা বলতে চান, চেয়ার খালি থাকে, আপনি সেখানে বসতেই পারেন, বসে আপনি কথা বলতেই পারেন। তাছাড়া সিট বন্টনের সময় যদি সিটটা যে কোনো জায়গায় পড়তে পারে এবং সংসদ নেতার পরামর্শ ক্রমে যে কেউ ওনার পাশে দ্বিতীয় সিট পেতেই পারে, এটার জন্য কোনো আহামরি কোনো সংকট নাই। তারপরেও উনি হয়তো না বুঝে কথা বলছে, এগুলোতে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে। আপনাদের মধ্যে বা একটু আগে অফ আওয়ারে আমাদের উপস্থাপিকা বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংসদে এই এত কিছু বলছে, এরকম একটা প্রশ্ন আছে, আপনাদের ভিতরে আছে, পার্লামেন্টের গুঞ্জনটা আছে। তো আমাদের প্রশ্ন হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী তো সরকারের পক্ষে বলছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু জুলাই সনদের যে মানে হয় সংস্কার জাতীয় কমিশন হয়, আলী রিয়াজের নেতৃত্বাধীন যে কমিশন হয়, ওই কমিশনে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এটা ডিল করত। তখন কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে সেটা ডিল করেছেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ডিল করেননি, অতএব তিনি এ ব্যাপারে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার স্কিলনেস আছে, ওনাকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে পার্টি, উনি সংস্কার কমিশনের অভিজ্ঞতা নিয়েছে, সেই অভিজ্ঞতার লাগে সংসদে আসার পরে হোম মিনিস্টার হওয়ার পরেও ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি এটা ডিল করেন। এটা কোনো অসৌজন্য বা বেআইনি কিছু না। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছে পুলিশের মন্ত্রী হয়ে, এটা তো আমার মনে হয় আমাদের বুঝার পাড়ার বেশ কম, বুঝার ভুল। উনি সবসময় জুলাই সনদ পর্যন্ত উনিই বলবেন। এটা সংসদ নেতার এক মিনিট, সংসদ নেতার ডিজায়ার অনুযায়ী সংসদ নেতার পক্ষে তিনিই বলবেন, পক্ষ ছাড়া ট্রেজারি বেঞ্চের পক্ষে উনিই বলবেন। এটা ওনাকে অ্যাসাইন করা হয়েছে। পাশাপাশি দেখবেন জুলাই সনদের আলোচনাটা শেষ হয়ে গেলে তিনি আর বলবেন না, অন্য কোনো প্রসঙ্গে হয়তো বলবেন। তো এই জন্যে আমাদেরকে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে যে কে কেন বলছে, সে কিন্তু শত্রু না। আপনারা এই মুহূর্তে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনাদের প্রতিপক্ষ ভাবছেন, শত্রু ভাবছেন, আসলে সে কিন্তু ট্রেজারি বেঞ্চের পক্ষেই বলছে, সরকারের পক্ষেই বলছে। সরকার তাকে দায়িত্ব দিয়েছে, সেই জন্যই সরকারের পক্ষেই বলছে। সেই জায়গায় আমিও বলতে পারতাম, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়তো আরেকজনও বলতে পারতো, কিন্তু আমাদের থেকে সে হলো স্কিল, যেহেতু সে নির্বাচনের, আমাদের এই যে সর্বশেষ নির্বাচন হলো, নির্বাচনের বেশ আগের থেকেই বিষয়টা নিয়ে সে ডিল করছে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে থেকে ডিল করছেন, সেই জন্য উনি এই ব্যাপারে কথা বলার অধিকার রাখেন। আমি একটা জিনিস একটু অ্যাড করি, আমার মনে হয় এই বিষয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর যে অফিসিয়াল পেজটি, যেটা অফিসিয়াল পেজ, যেটা ভেরিফাইড এবং 3.8 মিলিয়ন ফলোয়ার্স, ভেরিফাইড, ওইখানে গত 24 ঘন্টার মধ্যে অর্থাৎ ইলেকশনের পুরো টাইমটাতে একটি মানে এই শেরপুর এবং বগুড়া নির্বাচন সম্পর্কে একটি স্ট্যাটাসও দেওয়া হয় নাই, কোনো ইনজুরি, কোনো হাঙ্গামা, কিছুই দেওয়া হয় নাই। এর মানে আমি এটা বলছি না যে ওখানে কিছু হয় না, আমি বলছি যে আপনি তথ্য প্রবাহ সম্পর্কে, আপনি যে শত ভিডিওর কথা বললেন, অথবা অনেক ভিডিওর কথা বললেন, অথবা অনেক ছবির কথা বললেন, একটি তো অন্তত এখানে স্থান পেতে পারতো। তার মানে কি পার্টি হিসেবে জামাত ইসলামী পার্লামেন্টে শুধু বিরোধী দলের ভূমিকা হিসেবে, অবশ্যই বিরোধী দল পার্লামেন্টকে সবসময় সচল এবং সবসময় বিতর্ক প্রবণ রাখবে, সেটি আমি সাংবাদিক হিসেবে আমি সেটা আশা করি, এবং গণতন্ত্র মনস্ক একজন মানুষ। কিন্তু তার মানে কি সাংগঠনিকভাবে এটাকে অত ইম্পর্টেন্স দেওয়া হয় নাই যেটা সংসদে বলা হয়েছে। আমি আপনাকে অফিসিয়াল পেজের কথা বলছি, আপনি ইচ্ছা করে দেখে নিতে পারেন, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারা দেখেন। আপনি বলার পরে আমিও দেখলাম যে আমাদের সাংগঠনিক পেজে আসলে বিবৃতি ছাড়া কিছু বিবৃতি দেওয়া হয়েছে, করা হয়েছে, এছাড়া আসলে এই তথ্যগুলো এখানে উপস্থাপন করেন। এটা আমি মেনে নিতে হচ্ছে যেটা আমাদের সাংগঠনিক এই জায়গার ইম্পর্টেন্সের ক্রাইসিস ছিল, এই জায়গায় আমি অফিসিয়ালি আমি অ্যাকসেপ্ট করি এটা নিঃসন্দেহে। আমি এখন আসতে চাই হলো আমাদের সম্মানিত মাননীয় সদস্য সাহেব, তিনি যে কথাগুলো বললেন, এর আগে একটা প্রশ্ন করেছিলেন যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন প্লাস যে গণভোট হলো, এই গণভোটের বিরুদ্ধে বিএনপি আসলে কথা বলছে কিনা, মেনে নিচ্ছে নাকি নিচ্ছে না। দেখুন, গণভোট আদেশকে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিএনপি অবৈধ ঘোষণা করেছে, সরকারি দল অবৈধ ঘোষণা করেছে, এবং গণভোট প্রক্রিয়াটা অবৈধ ছিল, গণভোট অবৈধ ছিল। সুতরাং এই অবৈধ গণভোট
তারা মানবে না বলে সংসদে তারা আনুষ্ঠানিকভাবে বলেছে। সুতরাং গণভোটের পক্ষে তারা বলে এটা বলার তার কোনোভাবেই সুযোগ নাই। গণভোটের বিপক্ষে তারা বলেছিল, বলবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সুতরাং গণভোটের বাস্তবায়নের চিন্তা তো করাই যায় না গণভোটের চিন্তা জায়গা থেকে। হ্যাঁ, মাঝে মাঝে তারা বলার চেষ্টা করে গণভোট তো আমরা মানি রে ভাই, এইভাবেই বলছে। আমার স্পষ্ট মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলছে, ভাই গণভোট তো আমরা মানি রে ভাই, কিন্তু এই গণভোটের আদেশটা যে অবৈধ, এইভাবে তিনি বারবার বলেছেন সেখানে। সুতরাং যেটা আদেশ অবৈধ বলছেন, গণভোট অবৈধ বলছেন, যদিও এই গণভোট বৈধ, এই গণভোট ভালো, এই গণভোটের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার হাত জোর করে একটা ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, মানুষকে প্রতারিত করেছেন যে গণভোটের পক্ষে যারা ভোট দেয় এই কথা বলে। এখন আবার তারাই কিন্তু বলছেন এটাকে অবৈধ। সুতরাং গণভোটের পক্ষে তারা না। দ্বিতীয়ত, আমাদের অধ্যাপক মুজিবুর রহমান, যিনি এর আগেও একজন সংসদ সদস্য ছিলেন, এবারও নির্বাচিত হয়েছেন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসেছেন এটা নিয়ে কথা বলেছেন। তিনি কিন্তু নির্ধারিত বিধি উল্লেখ করে বলেছেন যে একজন সংসদ সদস্যের জন্য নির্ধারিত যেই সিট থাকে সেই সিটে তিনি বসবেন বলে বিধি উল্লেখ করে দৃষ্টি আকর্ষণ করেছেন মাননীয় স্পিকারের। এবং এটা একদিনের জন্য বলেননি, তিনি বলছেন পরপর 3 দিন তিনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত সেখানে বসেছেন। এটা শুধু বসেনই নাই, তাদের দুইজনের পারস্পরিক আলাপ, সংসদের স্বাভাবিক যে দৃষ্টি থাকার কথা বিলের প্রতি, সংসদের মাননীয় স্পিকারের প্রতি, এইটা দৃষ্টি আকর্ষণে কোথাও কোথাও অন্যকে প্রভাবিত করছিল। এই জায়গা থেকে যে যিনি একজন সংসদ সদস্য থাকেন তার কিছু প্রাধিকার থাকে, প্রাধিকারের ভিত্তিতে তার কিছু অধিকার জন্ম হয়। সে অধিকার লঙ্ঘন হলে তিনি চাইলে নির্ধারিত বিধির আলোকে স্পিকারের কাছে আবেদন করতে পারেন তার বিধি যাতে ক্ষুণ্ণ না হয়। তিনি সেই দৃষ্টি আকর্ষণ করেছেন, মাননীয় স্পিকার দৃষ্টি গ্রহণ করেছেন এবং তাকেও একটা দৃষ্টি আকর্ষণ দিয়ে বলেছেন এটা আপনি এভাবে আনুষ্ঠানিকভাবে না বললেও পারতেন। তিনি সেখানে সাথে সাথে এটাকে করেছেন। এটাকে আবার আমি মনে করি না যে আলাদা করে ইস্যু তৈরি করার কোনো সুযোগ আমার কাছে মনে আছে। আইনগত বা বিধিগত জায়গায় রুলস অফ প্রসিডিউরের যে জাতীয় সংসদের রুলস অফ প্রসিডিউর রয়েছে, ইচ এন্ড এভরিথিং ওয়াজ মেনটেইন দেয়ার। সেখানে সবকিছু খুঁটিনাটি মেনটেন করে উপস্থাপন করা হয়েছিল এবং সেই উপস্থাপিত বিষয়টি সেখানে মোটামুটি একটা মীমাংসা জায়গায় গিয়েছে। সুতরাং এটা নিয়ে আমরা ফিরবো। সালাউদ্দিন আইয়ুব, আপনি আছেন আমাদের সাথে। বিরতির একটু সময় হয়ে গেল, বিরতির পর আমরা আলোচনা করতে চাই যে বিষয় বিরোধী দল আজকে ওয়াকআউট করেছে কয়েকটি বিষয় নিয়ে। একটা জামুকা তো আছে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার যেই এর মধ্যে হচ্ছে বিলটি নিয়ে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আপত্তির জায়গাটা আসলে কোথায়। দর্শক, আপনারা আছেন ৭১ জার্নালে, আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে আবারও। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। যেটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক থাকছে না। এই বিষয়টি নিয়ে এর মধ্যে সংসদে আজকে আলোচনাও হয়েছে এবং বিরোধী দল ওয়াকআউটও করেছে। পদ্মত ভাই, আপনার কাছে একটু আসতে চাই, দলীয় প্রতীক বাদ দেওয়ার পেছনে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি? কেন আপনারা মনে করছেন দলীয় প্রতীক না থাকাটা ভালো? দেখুন, এই যে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকে, কিন্তু স্থানীয় নির্বাচনে যদি দলীয় প্রতীক হয়, এটা আসলে একটা সার্বজনীন গণমানুষের অংশগ্রহণের ভোট। সেখানে ধরেন ইউনিয়ন পরিষদ বলেন বা মেয়র নির্বাচন বলেন, মানে পৌরসভা নির্বাচন বলেন, এগুলোতে কিন্তু চেয়ারম্যান বা মেয়রের পাশাপাশি কমিশনার থাকে। তো কমিশনার তো প্রত্যেকটা দলের মনোনীত বা পছন্দের প্রার্থী থাকে, একাধিক বা একজন করে করে প্রত্যেক ওয়ার্ডে থাকে। তো সে অবস্থায় যদি আপনার চেয়ারম্যান একজনকে দিতে পারবে প্রার্থী প্রতীক, আরগুলো তো দেওয়া যায় না, দেওয়ার সুযোগ নেই, এতগুলোকে কীভাবে প্রতীক দেবে? সেই হিসাবে নানা কারণে আমরা অতীত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এটার একটা সাইড এফেক্ট আছে। তো সেই ক্ষেত্রে দলীয় প্রতীক না দেওয়াই উত্তম। মানুষ স্বাধীনভাবে অংশগ্রহণ করলো এবং এটা কিন্তু ফ্রি অ্যাক্সেস করে দেওয়া দরকার। দলীয় প্রার্থীর প্রতীক দিলে একটা বাইন্ডিংস থেকে যায়, অনেক নেতাকর্মী তখন একটা বাইন্ডিংসের মধ্যে পড়ে যায়। অনেক সময় দেখা যায় একজন প্রার্থী তার আত্মীয় আছে, সে কিন্তু তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে না, কিন্তু তখন সে একটা সমস্যায় অবতীর্ণ হয় ভোট করতে গেলে। আবার দেখা গেলো একটা বিএনপি প্রার্থী, সে দেখা গেলো একটা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে, ভোটার একজন বিএনপি ভোটার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি দলীয় প্রতীক থাকে তাহলে অনেক বিএনপি প্রার্থী স্বাধীনভাবে, বিএনপি ভোটার, সরি আমি প্রার্থী বলতেছি, বিএনপি ভোটার স্বাধীনভাবে
ভোটটা দিতে পারবে না, এটা সংকোচের জায়গা তৈরি হবে, সংকট সৃষ্টি হবে। সেই জন্য আমার মনে করি এটা ওপেন থাকা ভালো। এটাই আমি বা বিএনপির মতো এরকম, এটা সার্বজনীন ওপেন থাকা ভালো, কোনো রাজনৈতিক দলের পথিক না থাকাটাই ভালো হবে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে প্রশ্ন যে এই যে দলীয় প্রতীক না থাকার যেই সংসদের বিলটি উত্থাপিত হয়েছে এবং কন্ট্রোভার্সি যেটি পাশও হয়েছে, আপনারা তার বিরোধিতা করে ওয়াকআউটও করেছেন, আপনারা কেন মনে করছেন দলীয় প্রতীক থাকা দরকার? ধন্যবাদ। আমাকে শুরুতেই হলো, আপনাদের যিনি আজকে রিপোর্ট সংগ্রহ করেছেন তিনি হয় মিসকুট করেছেন অথবা আপনি মিসকুট করছেন। জামাত ইসলামী বা বিরোধী দল আজকে এই ইস্যুতে ওয়াকআউট করেনি। জামাত ইসলামী ওয়াকআউট করেছে সরকার একটা বিধান, যেটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের বিলকে তারা এনে উপস্থাপন করেছে। সেখানে বলেছে যে যে কোনো সময় সরকার মনে করলে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকারের প্রত্যেক টায়ারের প্রত্যেক ব্যক্তিকে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে। এই যে বরখাস্তের বিধান, এই বিধানকে রেখে আজকে বিল উত্থাপন করা হয়েছে। জামাত ইসলাম সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এই বিষয়টি খুবই ভয়ঙ্কর। আমি গাজীপুর বাড়ি আমার, আমি দেখেছি যে গাজীপুরের প্রথম সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, তিনি নির্বাচিত হওয়ার মাত্র 3 মাসের মাথায় তিনি বরখাস্ত হয়েছিলেন এবং তাকে 3.5 বছর কারাগারে কাটাতে হয়েছে। আই ওয়াজ দেয়ার, আমি সেখানে কারাগারে ছিলাম তার সাথে। কি দুর্বিষহ আচরণ তার সাথে করা হয়েছে। একজন নির্বাচিত মেয়র, এবং তিনি প্রায় 1.5 লক্ষ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এত জনপ্রিয় একজন মানুষ, শুধু মেয়র নির্বাচিত হওয়ার কারণে 3.5 বছর তাকে কারারুদ্ধ থাকতে হয়েছে। এবং বয়োজ্যেষ্ঠ মানুষ হওয়ার কোন সালে বয়স্ক মানুষ হওয়ার পরও কিন্তু তার উপর কোনো ইয়ে করা হয়নি। এই যে আচরণ, এটা ছিল ফেসিস্টের আচরণ। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য ছিল ফেসিস্টের, সেটা এখনো রেখে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটাকে আরো বেশি শক্ত করা হয়েছে আজকে আইনের মধ্যে এটা রাখার কারণে। জামাত ইসলামী দলীয় প্রতীকের বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়নি, দলীয় প্রতীকের বিষয়ে বিরোধিতা করেনি, সেজন্য ওয়াকআউট করেনি। করেছে হলো জামাত ইসলামী ওয়াকআউট করেছে হলো যে এই যে কোনো সময় একজন নির্বাচিত প্রতিনিধিকে বহিষ্কার করে সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে, এই বিধানটা কেন রাখা হয়েছে তার প্রতিবাদে জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে, নির্ধারিত বক্তব্য প্রদান করেছে। বক্তব্য গ্রহণ না করার কারণে এক ক্ষেত্র বিশেষে অতিরিক্ত সুযোগ চাওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে। সুযোগ না দেওয়ার কারণে, এই আইন পাশ করার কারণে তখন সেখান থেকে জামাত ইসলামী ওয়াকআউট করেছে। দ্বিতীয়ত, যে জামাত ইসলামের প্রতীকের বিষয়ে চিন্তা কি, নিঃসন্দেহে প্রতীক দিয়ে উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয়। এখানে কয়েকটা কারণ আছে। দেখেন, একজন এমপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে একটা উপজেলা বা একটা কনস্টিটিউয়েন্সির প্রধান বনে যান তিনি। আমি নিজে দেখেছি আমার এলাকায়, যে আমার এলাকায় 11টা ইউনিয়নের যিনি নির্বাচিত চেয়ারম্যান হবেন, এটা আগেই নির্ধারিত হয়ে যেত, কারণ তিনি নৌকা মার্কা পেয়েছেন, মানে পাস। সুতরাং এমপির পিছনে নৌকা পাওয়ার জন্য লাইন ধরতো। এমনও ঘটনা ঘটেছে, কোটি টাকা দিয়ে নৌকা প্রতীক এমপির কাছ থেকে তিনি কিনে নিয়ে এসেছেন। অর্থাৎ যেদিন নৌকা নিয়ে বাড়িতে এসেছে, আমি আমার দাদা সম্পর্কিত একজন প্রার্থী থাকতো সবসময়, তিনি নির্বাচিত হয়েছেন কয়েকবার, তিনি বাড়িতে নৌকা নিয়ে আসার সাথে সাথে এলাকার লোকজন সবাই গিয়ে ফুলের মালা গলায় দিত। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে যে নৌকা পাইছে, মানে তো উনি পাস। এটা উপজেলায় ঘটেছে, এটা জেলা পরিষদও এরকম ঘটনা ঘটেছে, মনোনয়ন দিয়ে তাকে সেই জায়গায় করা হয়েছে। এই যে মনোনয়ন বাণিজ্য, এটা বন্ধ করতে হলে মার্কা বা প্রতীক অবশ্যই সেখান থেকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত, এই মার্কার কারণে অনেক ব্যক্তি বঞ্চিত হয় সামাজিকভাবে নির্বাচন করা থেকে। দেখেন, স্থানীয় সরকারের যেই ইউনিয়ন পরিষদে বা মানে পৌরসভায়, সিটি কর্পোরেশন নির্বাচন হয়, এখানে অনেক ব্যক্তিরা দাঁড়ায় যারা সামাজিকভাবে খুবই সমাদৃত, খুবই গৃহীত, তারা নির্বাচিত হওয়ার মতো। কিন্তু দলীয় বিবেচনায় মার্কা থাকার কারণে এই সমাদৃত ব্যক্তিটাই সমাজ গ্রহণ করতে পারে না, দলের বিবেচনার কারণে দলীয় কর্মীরা তখন বাধ্য হয়ে তার পিছনে কাজ করতে চায়। এই জায়গাগুলোতে আশা করে মানে আসলে এই সমাধান হওয়া দরকার। সেজন্য দলীয় প্রতীকের বিরুদ্ধেই জামাত ইসলামী সবসময় বলে আসছে, আজকে অবস্থানটা সেখানেই ছিল। কিন্তু ওই অংশটুকুতে জামাত ইসলাম একমত না হওয়ার কারণে ওয়াকআউট করেছে। জি জি, আমার মনে হয় আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার, আমরা তো ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি কথা বলি এবং প্র্যাকটিস করি, যতটুকুই করি সেটা সিস্টেমটা আমরা ওয়েস্টমিনিস্টার অর্থাৎ ব্রিটেনের ডেমোক্রেসিটা আমরা ফলো করি। সেখানে কিন্তু
দুটো জিনিস। একটা হচ্ছে যে স্থানীয় সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মন্ত্রণালয়ের আন্ডারেই কাজ করতে হয়, এবং আমি যেহেতু বিলেতে বসবাস করি স্থায়ীভাবে মোটামুটি, তো আমি কিন্তু সেখানে দেখেছি যে কোনো কাউন্সিলের ব্যাপারে যখন তারা কোনো অভিযোগ ওঠে, সেটি অবশ্যই আপনি জানেন যে ফ্যাসিবাদ আমলের উদাহরণটা আসলে গণতন্ত্রের আমলের জন্য কতটুকু প্রযোজ্য সেটা একটা বড় প্রশ্ন। এবং ফ্যাসিবাদ আমলে একজন প্রার্থী বিরোধী দল থেকে উপজেলা হয়েছে, তাকে বরখাস্ত করে জেলে ঢুকিয়ে দেওয়া এটা অস্বাভাবিক কিছু না, কারণ ফ্যাসিবাদ কায়েমের জন্য সেটা স্বাভাবিক ছিল। কিন্তু গণতন্ত্রের আমলে এবং ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে এই বিলের দুটো জিনিসই কিন্তু ইংল্যান্ডে আমরা প্র্যাকটিস দেখতে পাই। এক হচ্ছে যে সরকার প্রথমে ইনকোয়ারিতে দেয়, পরবর্তীতে দেখা যায় যে নির্বাচিত মেয়রকে বরখাস্ত করে সেখানে প্রশাসক নিয়োগ করে, অথবা নির্বাচিত মেয়রকে সাইডে বসিয়ে রেখে ইনঅ্যাক্টিভ করে প্রশাসক নিয়োগ করে, অর্থাৎ এটা একটা ডেমোক্রেটিক ইনস্ট্যান্সের জন্য। এখন আসুন, আর প্রার্থী এই যে মার্কা কিন্তু বিলেতে কোনো স্থানীয় সরকার নির্বাচনে মার্কা ব্যবহার করতে দেওয়া হয়, মার্কা ব্যবহার করতে দেওয়া হয়, সেটি একটা ইম্পর্টেন্ট। এবং মার্কা ব্যবহার করতে দেওয়া হওয়ার ব্যাপারে সরকারের যে অবস্থানটা, এই অবস্থানটা বিলাতের যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা সেটির সঙ্গে সম্পর্কিত। এবং যে কোনো সময় স্থানীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা, তাদেরকে বরখাস্ত করা, তাদের নির্বাচন আগে আয়োজন করা, এগুলো বিলেতের নির্বাচনে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে অনুকরণে আমার মনে হয় সরকারি দল এই কাজটা করেছে। আপনারা বিরোধী দল হিসেবে, বিরোধী দলের কিন্তু সম্পূর্ণ অধিকার আছে সরকারের যে কোনো ভালো উদ্যোগের মধ্যেও, ভালো বলতে কোট আনকোট, সেটি কিন্তু বিরোধী দলের সূক্ষ্ম অবজারভেশনে অনেক রং থাকতে পারে, এবং সেই রং থাকার কারণে তারা বিরোধিতা করবে, ওয়াকআউট করবে, এটাই স্বাভাবিক। আমি সেই প্রশ্নে কোনো রিমার্ক দিচ্ছি না, আমি দিচ্ছি যেহেতু আমরা গণতন্ত্র ওয়েস্টমিনিস্টার স্টাইল ফলো করি, সেই কারণে এই বিলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ওয়েস্টমিনিস্টার প্র্যাকটিস। আলোচনা শেষ করতে হবে, তবে যেহেতু আমি 1 মিনিট একটু না, সালাউদ্দিন আরবি, আপনি একটি প্রশ্ন মানে করেছেন যে ওয়াকআউটের কোন সময়টা আপনাদের নেতারা ওয়াকআউট করেছেন, সংসদ সদস্যরা। যুগান্তরের যদি প্রতিবেদনটার কথা বলি, 8:30টার পরে সেটি প্রকাশিত হয়েছে, আপনিও হয়তো চাইলে দেখে নিতে পারবেন। সেটি হচ্ছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উপস্থাপন করা হয়, পরে সেটি কণ্ঠভোটে পাশ হয়। বিরোধী দলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়া জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। সংসদ অধিবেশনে বিরতির পর তিনি আবার পুনরায় ফিরে আসেন। আপনি যে বলছেন যে ওই সময় হচ্ছে তিনি ওয়াকআউট করেন, এই বিষয়টা আসলে তা নয়, তিনি তখনই ওয়াকআউট করে বের হয়েছিলেন। আমরা আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ সালাউদ্দিন আরবি। নিশ্চয়ই আগামীতে আবারও কথা বলার সুযোগ হবে। আগামীতে নিশ্চয়ই আরও রাজনৈতিক অনেক সামনে নানা বিষয় আসবে, হয়তো আমরা তখন আলোচনা করব। দর্শক, 71 জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ 71 জানালে। আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। নিশ্চয়ই তাকে আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ অধ্যাপক আনিসুর রহমান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। যুদ্ধের যে সর্বশেষ খবরাখবর যে আমরা দেখছি যে যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য হয়েছে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু এরই মধ্যে লেবাননে আবার হচ্ছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এটা নিয়ে এক ধরনের উত্তেজনা। ইরান বলছে যে এই হামলা বন্ধ করতে, তখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে লেবাননের বিষয়টা তো যুদ্ধবিরতির মধ্যে নেই, এখানে যদি ইরান এই বিষয়ে কোনো কথা বলে বা কোনো উদ্যোগ নেয়, তাহলে হয়তো যুদ্ধবিরতির যে সময়সীমাটা নির্ধারিত হয়েছে সেটি ভেস্তে যাবে, এবং তখন ইরানের উপর আরও কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এখনকার সর্বশেষ দুপক্ষেরই বক্তব্য হচ্ছে এরকম। আপনি কিভাবে দেখছেন? না, এটা সত্য কথা যে আপনার লেবানন এবং ফিলিস্তিন এই রাষ্ট্র দুটি অনেক ছোট রাষ্ট্র, এবং এদের সিকিউরিটি সিস্টেম বা ডিফেন্স সিস্টেম একেবারে দুর্বল। এরা আপনার মিলিটারি ওয়েপন বলেন বা অন্যান্য দিক থেকে অনেক দুর্বল। এই জন্যই ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু একটা এই শান্তি চুক্তির বা যুদ্ধবিরতির প্রসেসের মধ্য দিয়ে তিনি একটি গুরুত্ব দিয়েছিলেন যে অবশ্যই যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে ইনক্লুড করা উচিত, কারণ লেবানন খুবই একটি রিস্কি কান্ট্রি বিকজ অফ এর ইসরায়েল সবসময় এখানে একটা আগ্রাসন চালায়। এখন ইসরায়েল যেহেতু এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি শক্তি যেহেতু ইরানের কাছে ধরাশায়ী হয়েছে, এখন তারা চেষ্টা করবে, বিশেষ করে ইসরায়েল চেষ্টা করবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে দুর্বলতম যে রাষ্ট্রগুলো আছে ফিলিস্তিন এবং লেবানন, এই জর্ডান, এই সমস্ত অঞ্চলগুলোতে তারা একটা ম্যাসিভ অ্যাটাক করবে, এবং সেই অ্যাটাক কিন্তু ইসরায়েলকে আপনার উস্কে দিবে যুদ্ধের মধ্যে আবার ইনক্লুড হওয়ার জন্য। বেসিক্যালি এই যুদ্ধটাতে আপনার ওয়েস্টার্ন আমেরিকান পাওয়ারের একটা
পতন আমরা দেখেছি, বিকজ অফ আমেরিকা এখানে একাই ফাইট করেছে এবং ওয়েস্টার্ন পাওয়ার যেগুলো আছে, আমেরিকার যে সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো, এই যুদ্ধের মধ্যে কিন্তু পার্টিসিপেটরি অ্যাক্টর ছিল না। সুতরাং এই যুদ্ধটি আপনার শেষ হয়েছে, বাট শেষ বলা যাবে না, বিকজ অফ ইসরায়েল আমেরিকা কি ধরনের মুভমেন্ট তারা এরপরে করে এবং আবার তারা অ্যাটাক করবে কিনা এই ধরনের কিন্তু শিওরিটি নেই। এবং যুদ্ধের যারা মিডিয়েটর কান্ট্রি পাকিস্তান কিন্তু আপনার হলো যে মিডল ইস্ট একটা গুড অ্যাক্টর নয়। মিডল ইস্ট কান্ট্রিতে পাকিস্তান ইনফ্লুয়েন্সিয়াল কোনো কান্ট্রি নয় যে কান্ট্রির কথা তে আপনার শান্তি চুক্তি অব্যাহত বা বলবৎ থাকবে। এটা হলো পাকিস্তানকে এক ধরনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড় করিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে একটু কুইট করার চিন্তা ভাবনা করেছে, বিকজ অফ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের মধ্যে কিন্তু সবাই বলছে এই বিরতির মধ্যে আসলে দুপক্ষই আরেকটু নতুন করে নিজেদের শক্তি সঞ্চয় করে হয়তো সামনের দিনগুলোতে তাদের অবস্থান পরিষ্কার করবে। আপনিও তাই মনে করেন কিনা? আমরা এই উত্তরটি নিব। ওয়াদুদ ভাই, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, হরমুজ প্রণালী নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলছি এবং জ্বালানি সংকটের যে আশঙ্কা এরই মধ্যে হচ্ছে দেশে তৈরি হয়েছে, সরকার তো চেষ্টা করছে, তারপরেও যেহেতু এই বাস্তবতায় তাৎক্ষণিকভাবে তো আসলে এই সংকটটি উত্তরণ করা সম্ভব হচ্ছে না। হরমুজ প্রণালী দিয়ে এখন এই যুদ্ধবিরতির মাঝে আমরা দেখেছি তেলবাহী জাহাজগুলো চলাচল শুরু করেছে, সেখানে বাংলাদেশেরও জাহাজ রয়েছে, আমরা জানি 3টি জাহাজ রয়েছে। সবাই বলছেন যে আরও অন্যান্য যেই ক্ষেত্রগুলো রয়েছে সেখান থেকে, মানে বিকল্প জায়গা থেকে যেন আমরা আসলে জ্বালানির সংকটটি মোকাবেলার জন্য একটা পন্থা চিন্তা করি। সেই হিসেব করে সরকারের আসলে এখানে ভাবনা কোন কোন বিকল্প পন্থা হতে পারে? সরকারের চতুর্মুখী ভাবনা আছে। হরমুজ প্রণালী দিয়ে যদি স্বাভাবিক থাকে, যুদ্ধ না হয়, তাহলে তো স্বাভাবিক গতিতে আমরা বেনিফিশিয়ারি হব, আসবে। যুদ্ধ চলাকালীন সময় কিন্তু ইরান আমাদের জাহাজ আটকায়নি। তারপরেও যুদ্ধ তো যুদ্ধই, এর মধ্যে কিন্তু খুব স্বাভাবিক গতিতে বাংলাদেশের জাহাজও আসতে পারে নাই। কিন্তু এটার বিকল্প থাকা দরকার। সেটার জন্য আমাদের যেমন রাশিয়ার কথা চিন্তা করা যেতে পারে, কিন্তু এখানে একটা আন্তর্জাতিক রাজনীতির একটা সমস্যা আছে। যেমন রাশিয়ার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সে অবস্থায় রাশিয়ার থেকে আনতে গেলে আবার ওদের রোশানলে পড়তে হয়। অপরদিকে আরেকটা জায়গা আমাদেরকে চিহ্নিত করা যায় ভৌগোলিকভাবে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আলোচনা করে রাখা যায়। কারণ আমরা তো আসলে সব প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকা দরকার। সেই হিসেবে আমরা ভারতকে শুধু নেগেটিভ করতে না দেখে আমাদের নিজেদের টিকে থাকার জন্য, বাণিজ্যের জন্য ওদেরও সহযোগিতা আমাদের নেওয়া দরকার। আমরা ভারতের সাথেও আলোচনা চলতে পারে যে তেল ক্রাইসিসে আমরা কীভাবে পেতে পারি, রাশিয়ার সাথেও চলতে পারে, বা এই জাতীয় জায়গাগুলো আমাদের ওপেন করা দরকার। আমি মনে করি যে এটা সরকারও, এই ভাবনাটা সরকারের মধ্যে আছে। সরকারও, আমি যতটুকু জানি, সরকার এভাবে ত্রিমুখী ভাবনা ভাবছে, বিকল্প জায়গা খুঁজছে। এর মধ্যে কি যোগাযোগ করা হয়েছে কোনো কোনো দেশের সাথে? যোগাযোগ করা হচ্ছে। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো এর মধ্যে ভারতেই শপথ করছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা একটা অংশ, ক্ষুদ্র অংশ এটা আছে, ক্ষুদ্র বলা ঠিক হবে না, একটা অংশ আছে তেলের সহযোগিতা কীভাবে পাওয়া যায়, বা অন্যান্য জায়গায়ও সরকার রাস্তা ওপেন করছে, কথা বলছে। যেহেতু সরকার নানামুখী চাপে না, কাজে ব্যস্ততা আছে, এটা সরকার মাত্র 1.5 মাস বয়স, অনেক কিছু গুছাই নিতে হচ্ছে, প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন সংগঠন, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো করতে হচ্ছে। এর মধ্যে আবার যুদ্ধ, সারা দেশে একটা ক্রাইসিস সৃষ্টি করেছে ইরান যুদ্ধ। সে অবস্থায় আমরাও সেই ক্রাইসিসের, বাংলাদেশেও এই ক্রাইসিসের শিকার। সে অবস্থায় সরকার এসে মাত্র দম নেওয়ার আগেই কিন্তু এই সংকট, তো সরকার সেদিকে কাজ করছে। শামসুল আলম মিজান, আপনার কাছে কি মনে হয় এই জায়গায় কতটুকু গুছিয়ে উঠতে পারছে সরকার? সরকারের যে কূটনৈতিক প্রয়াস এবং যে জ্বালানি মন্ত্রণালয়ের কার্যক্রম, এটা দু একটি বিষয় বাদ দিলে বাকি সব ঠিকই আছে। দু একটি বিষয়ে ইতিমধ্যে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। জ্বালানি সংকট নেই ইত্যাদি কথাবার্তা, এগুলো আসলে মানুষ পছন্দ করে না, কারণ সারা পৃথিবী সংকটের মধ্যে আছে। সেখানে আপনি এই দেশে লম্বা লম্বা লাইন, রাস্তায় বসে আছে গাড়ি, এবং কিছু কিছু রিপোর্টে দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি আবার কৃত্রিম সংকট তৈরি করছে, যে এক গাড়ি 10 বার তেল নিচ্ছে। আমাদের তো সামাজিক কিছু এনার্কি বিভিন্ন সময় কাজ করে, এর মধ্যে আবার পলিটিক্যাল মোটিভেশন আছে কি নাই সেটা জানি না। অনেকে সেখানেও কিছু কিছু রিপোর্টে দেখা যাচ্ছে যে এরকম অর্গানাইজড হয়তো কিছু কিছু হচ্ছে। বাট বাস্তব কথা হচ্ছে যে এই যুদ্ধের মধ্য দিয়ে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ আসলে, কারণ যেই দেশটির নামে যুদ্ধটি শুরু হয়েছে, ইসরায়েল, সেই দেশটির টোটাল আয়তন হচ্ছে মাত্র 8,630 স্কোয়ার মাইল, আর ঢাকা বিভাগের আয়তন হচ্ছে 7,951 স্কোয়ার, প্রায় সমান।
তারা যে পরিমাণ গোলাবারুদ এই পর্যন্ত ছুঁড়েছে, সেই গোলাবারুদ রাখার মতো 8,000 স্কোয়ার কিলোমিটারের জায়গা আছে বলেন? এই জন্যই বলে যে হয়তো সব মাটির নিচে। না, মাটির নিচে কিছুই নাই। তেল আবিবে যারা গিয়েছেন, আমাদের সাংবাদিকতায় আমাদের বন্ধুদের সঙ্গে বারবার যেতে হয়েছে, আমরা দেখেছি ওইখানে কোনো ফ্যাক্টরি নাই, কিছু নাই। তারা কোথায় অস্ত্র বানায় আর কোথায় রাখে, এগুলো ইম্পসিবল। আর মাটির নিচে রাখা এটা প্লাটনিক কথাবার্তা, দিস ইজ নট রিয়ালিটি। কিছু কিছু থাকতে পারে সামরিক, কিন্তু যে পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে পরিমাণ অস্ত্র রাখার জন্য যে পরিমাণ জায়গা এবং যে পরিমাণ ক্যান্টনমেন্ট, যে পরিমাণ স্পেস, যে পরিমাণ স্ট্র্যাটেজিক প্লেস দরকার, সেই পরিমাণ পাহাড় পর্বত অথবা টিলাটঙ্গর অথবা সেই পরিমাণ জায়গা কিন্তু ওখানে নাই। সুতরাং এটা আসলে, হ্যাঁ, একটা জিনিস ঠিক যে একটা জিনিস একটা মোটামুটি এখন স্পষ্ট, মানে ইসরায়েলের যিনি উনি তো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য অলরেডি ওয়ান্টেড, সো বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি এই যুদ্ধটি শুরু করেছেন এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপ্রিয় যে 70 কোটি মানুষকে লজ্জিত করেছে। মার্কিন বন্ধুদের জন্য আমার খুবই লজ্জা হয়, দুঃখ হয় এবং খুবই খারাপ বোধ করি, কারণ পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য গত 80 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এবং তৃতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অসাধারণ। আটলান্টিক ট্রিটি, যদি আটলান্টিক যে ইয়েটা হয়েছিল, সেই এগ্রিমেন্ট না হলে কিন্তু আমরা আজকে হিটলারের আমলের মধ্যেই থাকতাম এবং আরও ভয়াবহ কোনো আমলে থাকতাম হয়তো। সো মার্কিন যুক্তরাষ্ট্রের যে গত 8-9 দশক বিশেষ করে এই ভূমিকাটি গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য, এটি গাজা ওয়ার এবং ইরান ওয়ারে পুরো জিনিসটাই কিন্তু আপসাইড ডাউন হয়ে গেছে। অত্যন্ত লজ্জিত করেছে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা মার্কিন জনগণকে এবং গণতন্ত্র এবং মানবাধিকারকে। সো আমরা স্বস্তি নিচ্ছি এবং এই স্বস্তিটা দীর্ঘমেয়াদী হবে, এবং এই স্বস্তিটা ডোনাল্ড ট্রাম্প তার লজ্জা গোচানোর জন্য পাকিস্তানকে রিকোয়েস্ট করে এই প্যাসেজটা তৈরি করেছে, পজ তৈরি করেছে। এটার মধ্যেও এক ধরনের লজ্জা গুচানোর ব্যাপার আছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি পরাজিত করিয়েছেন অলরেডি ইরান যুদ্ধের, এই নিয়ে দ্বিতীয়বার পরাজিত করেছেন, কারণ এর আগে গত সপ্তাহেও স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু পিছু হটা শুরু করেছে। সো একটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ ইরানকে ধ্বংস করতে পারে, কিন্তু ইরানকে ধ্বংস করতে গেলে মানবতাকে ধ্বংসের কথা তিনি বলেছেন। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্রপ্রিয় মানুষ, বিবেকবান মানুষ, তারা অলরেডি নো কিংস মুভমেন্টের মাধ্যমে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় মুভমেন্ট কিন্তু তারা করেছে গত সপ্তাহে। সো এই 20 দিনের মধ্যে তারা মানবতার বিরুদ্ধে যে ব্যাপারটি মার্কিন ওভাল অফিস থেকে হচ্ছে, সেটার অপসারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি বিশ্বের শান্তিপ্রিয় সব মানুষই আহ্বান জানাতে পারে এবং এই ধরনের উন্মাদনার হাত থেকে রক্ষা করার জন্য। অবশ্যই। অধ্যাপক আনিসুর রহমান, আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনে আমরা আসলে শেষ করতে চাই, আমাদের সময় আসলে খুবই কম। যে দেখুন, এই যুদ্ধটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপার পাওয়ারের যে ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেমটা ছিল, এই সিস্টেমের উপর একটা বড় ধরনের আঘাত এসেছে। ভেনেজুয়েলাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে সেটা হলো যে একেবারে একটা রানিং প্রেসিডেন্টকে তারা অ্যাটাক করে উঠে নিয়ে গেছে। সেটা কোয়াইট ইম্পসিবল ছিল ইরানের ক্ষেত্রে, বিকজ অফ ইরানের পাশে দুইটি বৃহৎ শক্তি আছে এবং এখানে সরাসরি ইনভলভমেন্ট না থাকলেও পরোক্ষভাবে কিন্তু ইনভলভ ছিলেন চায়না এবং রাশিয়া। সুতরাং ইরান এখন একটা রিজিওনাল গুড সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করবে, বিকজ অফ মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনার কোনো ধরনের শক্তিশালী মিলিটারি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু নেই। সবগুলো রাষ্ট্র হচ্ছে, প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক একটা এজেন্ট কান্ট্রি, এবং তাদের নিজস্ব কোনো ডেভেলপমেন্ট নাই। আপনার কাতার বলেন, কুয়েত বলেন, তারপরে ইরাক বলেন, সিরিয়া বলেন, সৌদি আরব বলেন, কোনো কান্ট্রির কোনো সিকিউরিটি সিস্টেম কিন্তু তাদের নিয়ন্ত্রণে নেই। সবগুলো নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই সমস্ত কান্ট্রিগুলোতে ইরানের এক ধরনের ইনফ্লুয়েন্সিয়াল একটা রোল প্লে করবে। ইভেন আপনার হরমুজ প্রণালী, যেটা ইরান কন্ট্রোলে নিয়েছে, যেটা এখন এটা ইন্টারন্যাশনাল একটা ওয়াটারওয়ে ছিল, সবাই এটাকে ব্যবহার করেছে, বাট ইরান এই যুদ্ধের মাধ্যমে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করছে এবং করবে, এবং এতে করে ইরানের অর্থনৈতিক যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে সেখান থেকে ইরান বের হয়ে আসবে। আরেকটি দিক হলো যে ইরানের উপর যে সমস্ত এমবার্গো ছিল, এই এমবার্গোগুলো কিন্তু ইরান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই এমবার্গোগুলো উঠাতে হবে। এর মাধ্যমে ইরান অর্থনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার জন্য একটা সম্ভাবনা থাকবে। এবং সামনের দিনগুলোতে হয়তো বোঝা যাবে যুদ্ধ প্রকৃতি আসলে কোথায় যাচ্ছে, কারণ বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো ঘোষণা আসে যুদ্ধবিরতির অথবা কোনো কিছু ফয়সলা করার, মানুষ আতঙ্ক থাকে যে তারা আসলে কখনোই সেটি মানে না। তাই সামনের দিনগুলোতেই আসলে বোঝা যাবে। অনেক ধন্যবাদ অধ্যাপক আনিসুর রহমান যুক্ত হয়েছেন, একই সাথে শামসুল আলম লিটন আপনাকে এবং ওয়াদুদ ভাই আপনাকেও। নিশ্চয়ই আগামীতে কথা হবে। দর্শক ছিলেন এতক্ষণ ৭১ জার্নালে, ধন্যবাদ।